এই ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফর্ম বা ESAF ফর্মে মোবাইল সিমের গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপসহ বিস্তারিত তথ্য থাকে। রোববার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় প্রাথমিক সত্যতা পাওয়ায় এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এ সময় বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন জিসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্যের ESAF ছড়িয়ে পড়লে পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। তারপরও হুদিস নেই বেনজিরের, তিনি কি গায়েব হয়ে গেলেন? প্রিয় দর্শক, এদিকে কমিশনার আসাদুজ্জামানের যে সম্পত্তি রয়েছে, তিনি কিন্তু বিদেশের মাটি থেকে লাইভে কথা বলেছেন সময় চ্যানেলের সাথে, এবং তিনি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন যে সে দেশে এসে তার যে সম্পদ রয়েছে সেটি তার নিজের চাকরির টাকায়, সেটি তিনি প্রমাণ করে দেবেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সাবেক আইজিপি বেনজির আহমেদের পর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ, একই সাথে পুলিশের আরেক কর্মকর্তা ডিআইজি শিমুল এবং সর্বশেষ ডিআইজি জামিল হাসান, একের পর এক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি, অবৈধ সম্পদের খোঁজ গণমাধ্যমে উঠে আসছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে। পাশাপাশি ভারতের মাটিতে একজন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর সরকারি দলের প্রভাবশালী নেতাদের নাম উঠে আসছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার, পাশাপাশি অস্ত্র, মাদক চোরাচালান এবং হুন্ডি ব্যবসার সাথে এই সকল প্রভাবশালী নেতাদের নাম চলে আসছে। ফলে সরকার প্রচণ্ড রকম একটা চাপের মধ্যে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খবরগুলো বাইরে প্রকাশিত হচ্ছে, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যদের দুর্নীতি, বিপুল পরিমাণ অবৈধ সম্পদের যে খোঁজগুলো বাইরে আসছে, সেখানে পুলিশ বাহিনীর ভেতর থেকেই কেউ কেউ তথ্যগুলো সরবরাহ করছে, এমন খবরও গণমাধ্যমে উঠে এসেছে। সম্প্রতি 40 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসনের ভেতরে এক ধরনের টালমাটাল পরিস্থিতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এটাকে ধামাচাপা দিতে পারছে না, পরিস্থিতির সামালও দিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন, কখনো বলছেন বেনজির, আসাদুজ্জামান মিয়াদেরকে ছাড় দেওয়া হবে না, আবার কখনো বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত কিছু খুঁজে পায়নি। কখনো কখনো দুর্নীতি দমন কমিশন যেখানে বেনজিরের অবৈধ সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আদেশ দিয়েছে, তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। সুতরাং বোঝাই যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পুরো প্রশাসন, পুরো সরকার যন্ত্রটাই এক ধরনের উলটপালট পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আনারের হত্যাকাণ্ডে নতুন করে বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নাম সামনে চলে আসছে। এমনকি এই হত্যাকাণ্ডে ফেঁসে যেতে পারেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও। মানবজমিনে এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা একটু রিপোর্টটা দেখব। এমপি আনার হত্যায় আরও নেতার নাম আসছে। আনোয়ারুল আজিম আনারের মেয়ে প্রথম থেকে বলে আসছিলেন মামলার তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে একটি মহল, প্রভাব খাটিয়ে মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেশ কয়েকবার অভিযোগও করেছেন। দেরিতে হলেও তার কথার কিছুটা সত্যতা মিলছে, কারণ সময় যত যাচ্ছে ততই প্রভাবশালীদের নাম সামনে আসছে। কিলিং মিশনের নেতৃত্ব দানকারী শিমুল ভুইয়ার জবানবন্দি ও ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতে বেশ কয়েকজন প্রভাবশালী আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় ডিবি। এরই সূত্র ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে গ্রেফতার করা হয়। বাবুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্ত কর্মকর্তারা। মূলত বাবুকে গ্রেফতারের পরই সতর্ক হয়ে যান মিন্টু, আন্দাজ করতে পারেন তিনি গ্রেফতার হবেন। গ্রেফতার এড়াতে তিনি নানা তদবির করতে থাকেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সব প্রভাবশালী নেতাদের শরণাপন্ন হন।
বিভিন্ন মহল থেকে তদন্ত কর্মকর্তাদের ফোন করে প্রভাবিত করার চেষ্টা করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে প্রভাবশালী এই নেতাকে গ্রেফতার করা হয়। তবে মিন্টুকে গ্রেফতারের পরও তাকে ছেড়ে দেওয়ার চাপ আসে। রিমান্ড মঞ্জুরের পরও তাকে যেন জিজ্ঞাসাবাদ না করা হয় এবং জিজ্ঞাসাবাদে যেন চাপ সৃষ্টি করা না হয়, সেই তদবিরও আসে। এবং আমরা জানি 8 দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হলেও 3 দিন পরই আদালতে হাজির করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তখন অবশ্য বলা হয়েছিল সামনে ঈদের পরে হয়তোবা তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু সেটা আপাতত করা হচ্ছে না। তার মানে আওয়ামী লীগের প্রভাবশালী কোনো মহলের চাপেই মিন্টুকে জিজ্ঞাসাবাদ থেকে অর্থাৎ রিমান্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই প্রভাবশালী মহল, আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতারা মিন্টুকে বাঁচানোর চেষ্টা করছেন, যার নাম এসেছে আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যে কজনকে পাওয়া গেছে তার মধ্যে মূল মাস্টার মাইন্ড হিসেবে। এবং আগে আমরা জেনেছি এই হত্যাকাণ্ডটা হয়েছে কাট আউট পদ্ধতিতে, অর্থাৎ গ্যাস বাবুই কেবলমাত্র মিন্টুর খবর জানতেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর খবর জানতেন। এবার মিন্টুকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি যদি আবার মুখ খোলেন, তাহলে তার নির্দেশদাতার নাম বের হয়ে আসতে পারে। সরকারি দলের প্রভাবশালী নেতারা কি সেই ভয়টা পাচ্ছেন? এবং এই কারণে গ্রেফতারের পরও তাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা না হয়, রিমান্ডে নেওয়ার পরও তার উপরে যেন চাপ সৃষ্টি করা না হয়, এই কারণে তারা তদবির করছে, হতে পারে। এবং এই রিপোর্টে শেষের দিকে পরিষ্কারভাবে বলা হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত এমন খবর ডিবির কাছে ইতোমধ্যে চলে এসেছে। এবং এই হত্যাকাণ্ডের সাথে এই মুহূর্তে সংসদে থাকা 2 জন সংসদ সদস্য জড়িত আছেন। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেভাবে পুলিশের দুর্নীতির তথ্য গণমাধ্যমে চলে আসছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েও এগুলোকে থামাতে পারছে না। কারণ কোনো একটা প্রভাবশালী শক্তি, কোনো একটা প্রভাবশালী মহল, সেটা দেশীয় হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, কিংবা রাজদরবারের দুটো পক্ষের মধ্যে কোনো একটা পক্ষ হতে পারে, কেউ হয়তো বা চাইছে এই তথ্যগুলো বাইরে আসুক এবং সেই প্রভাবশালী সেই শক্তির বলেই গণমাধ্যম সাহস করছে এই রিপোর্টগুলো সামনে আসতে। একইভাবে আনার হত্যাকাণ্ডটা যেহেতু ভারতে হয়েছে, এই কারণে সরকার চাইলেও এর তদন্ত ধামাচাপা দিতে পারছে না, কারণ এই তদন্তে ইতিমধ্যেই ভারতীয় পুলিশ এবং ভারতীয় গোয়েন্দারাও অন্তর্ভুক্ত হয়েছে। ফলে চাইলেও সরকার এটাকে ধামাচাপা দিতে পারছে না। সূত্রগুলো বলছে মিন্টুকে গ্রেফতার করে তেমন সুবিধা করতে পারেনি ডিবি। 8 দিনের রিমান্ড মঞ্জুর হলেও 3 দিনের মাথায় তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে। মিন্টু এখন কারাগারে আছেন, জামিনের চেষ্টা করছেন। মিন্টুকে যে কদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে গুরুত্বপূর্ণ তেমন কোনো তথ্য বের করতে পারেনি ডিবি, কারণ জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তার সকল প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন তিনি। এবং যেহেতু আওয়ামী লীগের প্রভাবশালী মহল তার উপরে চাপ সৃষ্টি করতে নিষেধ করেছেন ডিবিকে, সুতরাং তার উপরে চাপ সৃষ্টি করা হয়নি। তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্ন উত্তর দেননি কিংবা এড়িয়ে গেছেন কৌশলে। ডিজিটাল প্রমাণাদি তার সামনে হাজির করলেও তিনি এসব স্বীকার করেননি। তিনি বলেছেন তাকে ফাঁসানো হয়েছে, এজন্য তিনি ডিবি ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেননি। তবে মিন্টু জবানবন্দি না দিলেও ডিবি এমন কিছু ডিজিটাল প্রমাণ পেয়েছে, এতে করে মিন্টু এমপি আনার হত্যাকাণ্ডের অর্থের যোগানদাতা ও অনেক নির্দেশদাতার মধ্যে একজন হিসেবে কাজ করেছেন, সেটি অনেকটা নিশ্চিত হয়েছে। কারণ ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে শুধু মিন্টুই নয়, বরং 2 জন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম বের হয়েছে, ওই 2 জন বর্তমানের সংসদ সদস্য। আওয়ামী লীগের এই 2 জন নেতা যারা এখন পর্যন্ত গ্রেফতার হননি, যাদের নাম এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তারা 2 জন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, অনেক নির্দেশদাতার মধ্যে একজন ছিলেন মিন্টু, তার মানে আরও অনেক নির্দেশদাতা আছেন এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা যাদের মধ্যে 2 জন এখন সংসদ সদস্য, তারাও এই হত্যাকাণ্ডে জড়িত। সুতরাং সামনের দিনে আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাও এই হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন, কারণ সরকার চাইলেও এটাকে ধামাচাপা দিতে পারছে না। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন আনার হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন কলকাতার সঞ্জীবা গার্ডেনে কিলিং মিশনের নেতা শিমুল ভুইয়াকে সবকিছু বুঝিয়ে দিয়ে 10ই মে ঢাকায় ফিরে আসেন। 18ই মে তিনি আবার দিল্লি হয়ে নেপাল যান। 29 মে নেপাল থেকে দুবাই হয়ে তিনি আমেরিকায় চলে যান। 10ই মে
ঢাকায় আসার পর পরবর্তী 8 দিন তিনি কার কার সাথে দেখা করেছেন, ফোনে কথা বলেছেন, কোথায় কোথায় গিয়েছেন, এসব বিষয় খতিয়ে দেখছে ডিবি। তদন্ত কর্মকর্তাদের ধারণা এই 8 দিন শাহীন ঘরে বসে থাকেননি, আর থাকলেও আনার হত্যা নিয়ে অনেকের সঙ্গে তার চ্যাটিং বা কথা হয়েছে। শাহীন আমেরিকায় পালিয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনাও কঠিন ও সময় সাপেক্ষ, কিন্তু আনার হত্যার তদন্ত নির্ভর করছে তার উপর। তাই তদন্ত সংশ্লিষ্টরা শাহীনের ওই সময় যাদের সঙ্গে দেখা ও কথা হয়েছে তাদের ধরার চেষ্টা করছে। ইতিমধ্যে বেশ কিছু ক্লু পেয়েছে ডিবি। আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট। মামলার তদন্ত অনেকটা কনক্লুসিভ পর্যায়ে, আমরা অনেককে গ্রেফতার করেছি, কিছু কিছু নাম আমরা পেয়েছি, তাদেরও গ্রেফতারের চেষ্টা করছি। এই ঘটনার মাস্টার মাইন্ড শাহীন যুক্তরাষ্ট্রে আছে। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, সেহেতু আমরা ভারতীয় পুলিশকে বলেছি যেন তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে আমরা টিম নিয়ে গিয়ে কথা বলেছি। এছাড়া পুলিশ সদর দফতরের এমবিসি শাখার মাধ্যমে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। আরও 2-1 আসামি বাকি রয়েছে, তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই মামলাটি নিষ্পত্তি করা যাবে। এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ নমুনা দেওয়ার জন্য কলকাতায় যাওয়ার কথা কিনা জানতে চাইলে হারুন বলেন, ভারতীয় পুলিশ দূতাবাসের মাধ্যমে ডরিনকে জানিয়েছে ভারতে যাওয়ার জন্য। ডরিনের সঙ্গে আমার কথা হয়েছে, সে মনে হয় অনেক দিন ধরে জ্বরে ভুগছে, তার স্বাস্থ্য ভালো হলে মনে হয় তিনি শীঘ্রই ভারতে যাবেন। কিন্তু আমরা ডরিনকে এর মধ্যে গণমাধ্যমে অনেকবার কথা বলতে দেখেছি। তিনি জনসম্মুখে এসেছেন, কথা বলেছেন, তাকে অসুস্থ মনে হয়নি, কিংবা তিনি অসুস্থ হলেও, তিনি জ্বরে ভুগলেও এতটা অসুস্থ নন যে তিনি ভারতে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে আসতে পারবেন না। সুতরাং সরকার চাইছে এই ঘটনাটাকে, এই হত্যাকাণ্ডকে কোনোভাবে চাপা দিতে, কারণ যে জায়গাটার কথা বলছেন ইম্পর্ট্যান্ট। আখতারুজ্জামান শাহীনকে ফেরত আনতে পারে ভারত, বাংলাদেশ চাইলেও যুক্তরাষ্ট্র থেকে তাকে ফেরত আনতে পারবে না। এবং আখতারুজ্জামান শাহীনকে যদি ভারত ফিরিয়ে আনে, তাহলে তার কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা যদি ভারত জনসম্মুখে প্রকাশ করে, তাহলে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের এবং সরকারি দলের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এই সরকারি দলের অনেক প্রভাবশালী নেতাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং এই হত্যাকাণ্ডটা যেহেতু হয়েছে চোরাচালান এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্ব থেকে, সুতরাং আখতারুজ্জামান শাহীন যদি ভারতে আসেন এবং সেখানে তিনি যদি মুখ খোলেন এবং সেই তথ্যগুলো যদি আমাদের সামনে চলে আসে, তাহলে বর্তমান ক্ষমতাসীন সরকার এবং সরকারি দল, বিশেষ করে সরকারি দলের অনেক প্রভাবশালী নেতাই প্রচণ্ড রকম বিপদে পড়ে যাবেন, এবং সরকার তখন অনেক বেশি নড়বড়ে হয়ে যাবে। এমনিতেই পুলিশের একের পর এক তথ্য যখন সামনে আসছে, এবং এর কিছু বাই প্রোডাক্টও আমরা দেখতে পাচ্ছি। ছাগলকাণ্ডে একজন রাজস্ব কর্মকর্তা ফেঁসে গেছেন, তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি মাথা ন্যাড়া করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছেন। এবং তিনি পালিয়ে যাবার পর, এমনকি তিনি পালিয়ে যাওয়ার আগে তার সেই সন্তান এবং তার মা, অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানকে বিদেশে তিনি পাঠিয়ে দিয়েছেন, এবং তারপর তিনি নিজে পালিয়ে গেছেন। এবং তিনি যেদিন পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেদিনই আমরা জানতে পারলাম দুদকের আবেদনের ভিত্তিতে আদালত তার বিদেশ ভ্রমণে, তার পরিবার সহ তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ এখন কোনো লাভ নাই, তিনি অলরেডি বিদেশে চলে গেছেন। এবং রিপোর্টে এটাও এসছে যে প্রভাবশালী মহলই তাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। প্রভাবশালী মহল মানে সরকার, অবশ্যই সরকার সরাসরি ইনভলভ থেকে তাকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। কিন্তু তারপরও একের পর এক ঘটনা সরকারকে দুর্বল করে দিচ্ছে, পুলিশ বাহিনীকে দুর্বল করে দিচ্ছে, পুলিশের ভেতরে আস্থা অনাস্থা একটা জায়গা তৈরি হচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ পুলিশের ভেতর থেকে খবরগুলো বাইরে চলে আসছে। ফলে যে অনাস্থার জায়গাটা, যে অস্থিরতাটা প্রশাসনের ভেতরে শুরু হয়েছে, সরকারের মধ্যে শুরু হয়েছে, এটা সরকারকে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেবে না। এবং ক্ষমতা থেকে যদি তারা একবার চলে যায়, এতগুলো বছর ধরে তাদেরকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে যারা সাহায্য করেছেন, বিনিময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ করেছেন, দুর্নীতি করেছেন, তারাও ফেঁসে যাবেন। সুতরাং অচিরেই হয়তোবা আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি।